পর পর তিনবারের জন্য ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী সরকার, ভারত সরকার। সেই ভারত সরকারকে, আমাদের দেশকে পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতিতে নিয়ে যাওয়ার বারবার গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা রাজনৈতিক সমাবেশ থেকে শুরু করে ভোট প্রচার থেকে শুরু করে সংসদের সামনে বক্তৃতায় একই কথা বারবার শুনতে পেয়েছি, তা হলো তৃতীয় অর্থনৈতিক দেশ গড়তে হবে ভারতকে। এই দিশা নিয়ে, এই স্বপ্ন নিয়ে, এই কর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে ভারত সরকার। আর আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, তাতে আরও একটা জিনিস রেকর্ড করল, তা হলো সপ্তমবারের জন্য আজ বাজেট করবেন নির্মলা সীতারামন, যা এর আগে আমাদের দেশে কখনো হয়নি। এবং সেই দিকেই তাকে গোটা ভারতবাসী, গোটা দেশবাসী, কারণ মধ্যবিত্তের কি ট্যাক্স কমবে, মধ্যবিত্তের যে ট্যাক্স আওতায় রয়েছে সেই ট্যাক্স কি কমবে, ভারত সরকারের জনমুখী যে প্রকল্প সেই প্রকল্পে কি বিনিয়োগ বাড়বে, আমাদের পরিকাঠামো থেকে শুরু করে রেল থেকে রাস্তা সড়ক, তাতে কি এই বাজেটে বিনিয়োগ অর্থাৎ টাকার পরিমাণ বাড়বে, সেই দিকেই তাকে আমাদের দেশবাসী। এবং গতকালে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বক্তব্য রাখছিলেন বাদল অধিবেশন শুরুর একেবারে প্রাক মুহূর্তে তিনি বলেছেন অমৃতকালের বাজেট। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণ 47-এর লক্ষ্যমাত্রা নিয়ে যে বিকশিত ভারতের ডাক দেওয়া হয়েছিল, সেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট যা নতুন করে দিশা দেখাবে, এমনটাই কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে। এবং একই সঙ্গে আপনারা জানেন যে এই যে বাজেট, সেই বাজেটের দিকে গোটা দেশবাসী, যেমনটা সন্তুও বলে তাকিয়ে রয়েছে, তার একটা কারণ কি, কারণ গ্রামীণ যে শিল্প, গ্রামীণ যে অর্থনীতি, তা কতটা ত্বরান্বিত হবে। গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ, এক কথা বলতে গেলে যে 140 কোটি ভারতীয়, তাদের রুটি এবং একই সঙ্গে তাদের বাসস্থান, আর্থসামাজিক পরিস্থিতি সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করছে এই বাজেটের উপরে। পূর্ণাঙ্গ এই বাজেটের দিকে শুধুমাত্র যে আমাদের দেশে তাকিয়ে রয়েছে তা নয়, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে, তার কারণ তৃতীয় অর্থনীতির জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়া, সেটা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় একটা চ্যালেঞ্জ, সবথেকে বড় একটা শপথ এই ভারত সরকারের জন্য। সমস্ত দিকে আমাদের নজর থাকবে, আমরা বিশ্লেষণও করব, আমরা জানবার চেষ্টা করব ঠিক কি হতে চলেছে। একটা প্রেডিকশন বাজেট পেশের ঠিক আগের মুহূর্তে, তবে তার আগে একটা প্রতিবেদন আপনাদের জন্য। বাজেটের হালুয়ার মিষ্টত্বের ছোঁয়া কি লাগবে মধ্যবিত্তের জীবনে? এবারের বাজেটে আম আদমির জন্য কি থাকবে? কোনো সুখবর? আয়করে মিলবে ছাড়? তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে সেই প্রশ্নই উঁকি দিচ্ছে সাধারণের মনে। চলতি বছর মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড সহ 3 রাজ্যে বিধানসভা ভোট, তার আগে বাজেট অধিবেশন, যার জেরে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবারই প্রত্যাশার পারদ চড়ছে। দেশের অর্থনীতিকে গতি দিতে কোন দাওয়াই দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের সুরাহার জন্য কি ফর্মুলা এবারের বাজেটে? বেশ কয়েক বছর চাকরিজীবীদের কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়নি, এবার কি চাকরিজীবীদের ঠোঁটের কোণের হাসি চওড়া হবে? কর্মসংস্থান বাড়াতেই বা কোন ফর্মুলা প্রয়োগ করবেন নির্মলা সীতারামন? এবার বাজেটে আয়কর কাঠামোয় কোনো বদল আসবে? গাড়ি, বাড়ির ঋণ, স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা কি বাড়বে? কৃষকদের মন জয়ই বা কোন পদক্ষেপ মোদী সরকারের? বাজেটের আগে সোমবার আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন নির্মলা সীতারামন। সমীক্ষা পেশের সময় অর্থমন্ত্রী বলেন, শেষ অর্থবর্ষের 4টি ত্রৈমাসিকের মধ্যে 3টিতেই আর্থিক বৃদ্ধি ছিল 8%-এরও বেশি। 2023 এবং 2024 অর্থবর্ষের উপর ভিত্তি করে তৈরি হওয়া অর্থনৈতিক বৃদ্ধি আগামী বছরেও দেখা যাবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আশাবাদী প্রধানমন্ত্রী। आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा। 2047 उस सपने को पूरा करने की मजबूत नींव वाला इसके सामने आएंगे। শেষ পর্যন্ত সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হলো তা জানা যাবে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর। রিপাবলিক বাংলা।
47-এর দিশা এবং একই সঙ্গে তিনি বলেন আগামী 5 বছর কি হতে চলেছে এবং আগামী 5 বছর এই ভারতের অর্থনীতি কোন জায়গায় যেতে চলেছে তারই একটা দিশা দেখাবে আজকের এই পূর্ণাঙ্গ বাজেট। কিন্তু সাধারণ মানুষের তারা কি ভাবছেন, তারা কি এক্সপেক্ট করছেন, আমরা একটু জানবার চেষ্টা করবো। একেবারে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন আমাদের প্রতিনিধিরা এবং সেখান থেকে তারা আজ ঠিক কি আশা করছেন, অর্থাৎ ঠিক কোন কোন খাতের দিকে বিশেষভাবে নজর এই পূর্ণাঙ্গ বাজেটে তৃতীয়বারের জন্য সরকারে আসা মোদী সরকার তারা দিতে চলেছে, সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় বিষয়। আর সাধারণ মানুষের ভাবনা চিন্তা তারা কি চাইছেন, সন্তু তারা কি চাইছেন, কোন জিনিসের দামটা কমলে পরে তাদের সুবিধা হতে পারে? দেখো, জিনিসের দাম কমার থেকে কর্মসংস্থান এখন একটা দেশের কাছে কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। ঠিক আমাদের রাজ্যে আরো বেশি করে রেল, সড়ক এবং পরিকাঠামোয় যদি আমাদের সরকার, ভারত সরকার বিনিয়োগ করে তাহলে কর্মসংস্থান অনেক বাড়ে। আমরা তার পাশাপাশি আমরা দেখি ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে এমএসএমই যে সেক্টরগুলি রয়েছে সেখানে যদি বিনিয়োগ বাড়ে তাহলে এই কর্মসংস্থান আরো বেড়ে যায়, সেই গতিটা অনেক বেড়ে যায়। মোদী সরকার প্রথম আসার পর 2014 থেকে বারবার এই কর্মসংস্থানের উপর জোর দিয়েছে। আমরা দেখেছি পরিকাঠামো, সেই পরিকাঠামোর ছবিটা আমাদের দেশে পাল্টে গিয়েছে। আমরা রেলে দেখেছি বন্দে ভারত থেকে শুরু করে বিভিন্ন রেল নতুনভাবে নিয়ে আসা হয়েছে, স্টেশন বাড়ানো হয়েছে এবং অমৃত ভারত যে বারবার বলা হচ্ছে তাতে কিন্তু বিভিন্ন স্টেশনের পরিকাঠামো পুরো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। স্টেশনগুলিতে এমনভাবে তৈরি করা হচ্ছে, আমি যদি সাধারণ মানুষের ভাষায় বলতে চাই, সেই স্টেশনগুলি পুরো এয়ারপোর্টের মতো, অর্থাৎ যে উড়ান যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট থেকে লঞ্চের মতন করে তৈরি করা হচ্ছে। কিন্তু একটা বিষয় দেখো, এখানে যেমনটা তুমি বললে, কিন্তু এরই পাশাপাশি যেটা সব থেকে বড় বিষয় যে বেকারত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভ্যালিড পয়েন্ট বেকারত্ব। তার কারণ পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে করোনার সময় অর্থাৎ এই কোভিড পিরিয়ডে যেভাবে বেকারত্বের একটা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং তার পরবর্তী সময় দাঁড়িয়ে কিছুটা হলো, যেমন নির্মলা সীতারামন গতকাল তিনিও বলেছিলেন যে বেকারত্বের বিষয়টা সব থেকে বড় বিষয় এবং আগামী এই 5 বছর বেকারত্বের জায়গাটা হয়তো কিছুটা কমানো সম্ভব হবে, কর্মসংস্থান হবে এই বিষয়টা। কিন্তু একবার সরাসরি আমরা কথা বলি, মানুষের সঙ্গে কথা বলা দরকার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন, কি চাইছেন, কি ভাবছেন? এলিনা, এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ তোমায় দেখছে। এলিনা, একেবারে সন্তু, দেখো আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু মানুষজন কি বলছেন, সাধারণ মানুষ তারা কি বলছেন, তারা কি চাইছেন দেখতে একটু কথা বলবো। এখানে বুঝতেই পারছি তারা অফিস যাওয়ার জন্য একেবারে তৈরি। দাদা, আজকে বাজেট পেশ রয়েছে, তো সাধারণ মানুষ হিসেবে কি চাইছেন, এবার কতটা প্রত্যাশা রয়েছে? हम बंगाली नहीं पूछते हैं, हिंदी बोलिए। आज तो बजट पेश होने वाला है, तो आपका क्या अपेक्षा है? अच्छा है, बजट पेश होगा तो अच्छा होगा। अच्छा होगा। ये जो सब्जी है, माछ है, ये जो दाम है ना, ये तो बढ़ने वाला है, क्या बोलना चाहेंगे? ये तो बहुत किसान के लिए बहुत अच्छी फायदा है, लेकिन हम लोगों के लिए तो घाटा है। একেবারে তারা বলছেন যে মধ্যবিত্ত মানুষের জন্য একেবারে এটা ঠিক নয়। দাম যেভাবে বাড়ছে, আমি আরো অনেক সাথে কথা বলার চেষ্টা করবো, এখানে অনেকেই রয়েছেন আমি দেখতে পাচ্ছি, তারা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমি একটু কথা বলবো, এখানে আরো একজন অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ রয়েছে দাদা, জিনিসপত্রের দাম তো প্রচন্ড ভাবে বাড়ছে, তো কি বলবেন, কি চাইছেন এই মুহূর্তে সাধারণ নাগরিক হিসেবে, কি চাইছেন, বাজেটে কি দেখতে চাইছেন? জিনিসপত্রের যেগুলো মানে ডেলিকার যেগুলো আমাদের দরকার হয় সেগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে দাম, আর ট্যাক্স রেজিমটা একটু যদি চেঞ্জ হয়, আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জিএসটির ব্যাপারটা যেটা হচ্ছে, জিএসটিটা ওখানে কিছু যদি মানে কম হয় আর কি, জিএসটি একটু কমে। একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে কমে, এটাই চাইছেন সাধারণ মানুষজন। তাদের প্রত্যাশা যাতে জিনিসপত্রের দাম এইভাবে বাড়তে না থাকে, কারণ আমরা জানি যে সবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দাম যেভাবে বাড়ছে সেক্ষেত্রে মধ্যবিত্ত মানুষদের মাথায় হাত পড়ছে। আমি আরো অনেক সাথে কথা বলার একটু চেষ্টা করব, তারা কি বলছেন শোনার চেষ্টা করব। যারা দীর্ঘদিন ধরে বাজার করেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, তারা কি বলছেন শুনবো। এখানে প্রচুর মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তারা কি বলছেন, তাদের বক্তব্যটা পাওয়া অত্যন্ত জরুরি, কারণ তারা প্রত্যেকটা সময় বাজার করেন, বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় যান। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো যে ভিডিও জার্নালিস্ট সঞ্জয় করে ছবিটা দেখাও, শিয়ালদহ স্টেশনের ছবি দেখাচ্ছি। প্রচুর মানুষ তারা কিন্তু প্রত্যেক দিন এই জায়গা দিয়ে যাতায়াত করেন। এখানে আরো লোকজন রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করি, তারা কি বলছেন একটু শুনবো। দাদা, একটু কথা বলবো। বাজার তো করেন নিশ্চয়ই প্রতিদিন, বাজেট আজকে পেশ হবে, কি চাইছেন? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছে, আরো বেড়ে যাবে, কিছু করার নেই। এখানে আমরা কিছু বলতে তো পারবো না। মানুষ হিসেবে কিছু তো প্রত্যাশা রয়েছে যে আজকে দাম কমলে আমাদের লাভ,
আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই, ড্রাইভারি করি। এইবারে যদি কম কমলে আমাদের লাভ, বাড়লে আমাদের ক্ষতি। দাম বাড়লে তো আপনাদেরই ক্ষতি নিশ্চয়ই। যারা বলছেন যারা মধ্যবিত্ত তারা দিন আনেন দিন খায়, দাম বাড়লে তাদেরই ক্ষতি। দামটা যাতে কমে, অর্থাৎ প্রত্যেকের মুখে তুমি বুঝতেই পারছো সন্তু যে দাম কমাটাই তাদের কিন্তু মূল লক্ষ্য। দামটা কমলে তারা সঠিকভাবে একটুখানি চাল ডাল কিনে তারা খেতে পারবেন। আজকের বাজেট নিয়ে সাধারণ মানুষের মনের প্রত্যাশা এমনটাই, এবং আমি আরো অনেক সাথে কথা বলার একটু চেষ্টা করবো তারা কি বলছেন তাদের বক্তব্যটাও শুনবো, কারণ অনেকেই রয়েছেন এখানে দেখতে পাচ্ছি তারা যা ট্রেনে ওঠার জন্য তারা তাড়াহুড়ো করছেন, তাদের সাথে একটু কথা বলবো। দাদা একটু কথা বলবো। দাদা প্রতিদিন তো বাজার করেন, আজকে বাজেট পেশ হয়েছে, প্রচুর বিনিয়োগ হতে পারে, রেল নিয়ে প্রশ্ন করো এলিনা। শোনো না, আমি এসব কিছু বুঝতে পারছি না একেবারেই। সন্তু আমরা কথা বলার আরো চেষ্টা করবো এই মুহূর্তে। তুমি বুঝতেই পারছো অনেকেই তাড়াহুড়োর মধ্যে রয়েছেন, প্রত্যেকেই যাতায়াতের জন্য। বেশ এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো। একটা বিষয় কিন্তু পরিষ্কার, যা বক্তব্য আমরা শুনলাম সাধারণ মানুষের, সন্তু সেখান থেকে বলছেন যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনাটা ভীষণভাবে প্রয়োজন। একদম, মূল্যবৃদ্ধির পাশাপাশি আমরা আমাদের মনে রাখতে হবে যে শিয়ালদা স্টেশন থেকে ও লাইভ করছিল এলিনা, সেই জায়গায় রেলের পরিকাঠামো, আমি যেটা বলছিলাম রেলের পরিকাঠামোতে কিন্তু জোর দেওয়া হচ্ছে এই সরকারে বারবার। আমরা বন্দে ভারত দেখেছি, আমরা বিভিন্ন রেলকে ঢেলে সাজানো, রেলই তো এক কথা বলতে গেলে লাইফ লাইন, তো সেই জায়গাটা যদি ঢেলে না সাজানো হয় তাহলে অসংখ্য সাধারণ মানুষের তাদের সমস্যা। এই মুহূর্তে সরাসরি বন্দিলা আমাদের সঙ্গে রয়েছে, বন্দিলার সঙ্গে কথা বলবার চেষ্টা করে আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে হাওড়া থেকে রয়েছেন। বন্দিলা, বহু সাধারণ মানুষও তারা ইতিমধ্যে শহরমুখী হয়েছেন, কর্মস্থানে যাচ্ছেন, কিন্তু তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়। আজ পূর্ণাঙ্গ বাজেট, তাদের কিছু প্রত্যাশা রয়েছে, কিছু আশা রয়েছে, কি বলছেন তারা এই বিষয়ে? একদমই তাই, আমি চেষ্টা করবো। আমি এই মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশনে, তুমি দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল প্রচুর যাত্রীরা চলে এসছে এবং ব্যস্ততম রেল স্টেশন। আমি সেই জায়গা থেকে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি। দাদা, আজকে বাজেট পেশ হচ্ছে, পূর্ণাঙ্গ বাজেট পেশ কেন্দ্রে, কি কি আশা রাখছেন যে সরকার কোন কোন জায়গায় আপনাদের পাশে থাকবে? সরকার তো কি করছে আমরা বুঝতে পারছি না, বাজার দর কোথায় কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। কোন কোন বিষয়ে চাইছেন একটু দাম আসুক বা ইনকাম ট্যাক্স করের টাকা যাতে একটু ছাড় পায়? এমনই করুক, মানুষজন একটু স্বস্তি পায়। বাজার দর এমন যাচ্ছে, মানুষ কোথায় চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে, কি করছে বুঝতে পারছে না। সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। দাম কমার জন্য আপনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সব কিছু। বাসের ভাড়ার কোনো নির্ধারণ, একমাত্র সরকারি বাসটা ঠিক আছে, কোনো কিছুতেই টিকিটের ঠিক নেই। এই বেসরকারি বাস প্রচুর ভাড়া বেড়ে যাচ্ছে, কেউ প্রতিবাদ করছে না, কিছু করছে না। অর্থাৎ এক জায়গা থেকে দাম কমার একটা কথা বলছেন। আমি আরো কয়েকজনের কাছে যাই, একটু যাওয়ার চেষ্টা করি। এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছে। দিদি, একটু আপনার কাছে কথা বলি। বলছি আজকে হচ্ছে বাজেট পেশ হচ্ছে কেন্দ্রের, কোন কোন বিষয়ে চাইছেন, কোন কোন বিষয়ে দাম কমার জন্য বলছেন? চাইছেন কিছু কমুক দাম? আমরা তো গরিব মানুষ, সবই বলি যে সবই কম পয়সা হোক। হ্যাঁ হ্যাঁ, সবই কম হোক। আচ্ছা, আমি আরো কয়েকজনের সঙ্গে একটু একদমই মঞ্জুলা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ তারা প্রত্যাশিত, এবং রেল থেকে সড়ক, সড়ক থেকে পরিকাঠামো, এতে বিনিয়োগ হলে কর্মসংস্থান বাড়বে, মানুষ স্বস্তিতে থাকবে। সেই বাজেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু বাজেটের সম্ভাবনা কি কি উঠে আসছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে, তনয়া কি আসছে? প্রথম পরিকাঠামো, যেটা বলছিলাম, পরিকাঠামো খাতে কিন্তু বিনিয়োগ বাড়তে পারে পরে একেবারে, এবং পরপর যেই তথ্যগুলো উঠে আসছে এবং এরই সঙ্গে সঙ্গে দেখাই পরিকাঠামোর পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলছিলাম আমরা, যে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সড়ক নির্মাণে একটা জোর দেওয়া হতে পারে কিন্তু এই বাজেটে। জোর তো দিতেই হবে। নীতিন গাডকারি রয়েছেন, তিনি বারবার বলেন যে বরাদ্দ বাড়াতে হবে। এরপর রেল পরিকাঠামোতেও বাড়তে পারে বরাদ্দ, অর্থাৎ রেলের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে আলোচনাতে বলছিলাম যে রেলের ক্ষেত্রেও কিন্তু বরাদ্দ বাড়ানোর একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। পাশাপাশি আয়কর ছাড়ে বিশেষ নজর। দেখো শুনতো, আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ, মধ্যবিত্তের জন্য যারা চাকরিজীবীদের জন্য কিন্তু একটা বড় বিষয় যে আয়করে কতটা ছাড় দেওয়া হচ্ছে। পূর্ববর্তী যে অর্থবর্ষ এবং তার থেকে এবারের যে ঘোষণা, অর্থাৎ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। পাশাপাশি কৃষি ক্ষেত্রেও কিন্তু বরাদ্দ বৃদ্ধি হতে পারে। গ্রামীণ অর্থনীতি, আমরা বারবার শুনেছি প্রধানমন্ত্রীর কথায় যে তিনি বারবার ভেষজ থেকে শুরু করে অর্গানিক থেকে শুরু করে এই সব বিষয়ে কিন্তু তিনি জোর দিতে বলেন। সেই কৃষি পরিকাঠামো উন্নয়নেও বাড়তে পারে লগ্নি, অর্থাৎ কৃষি পরিকাঠামো, অর্থাৎ অত্যাধুনিক
অর্থনৈতিকভাবে কৃষি করার জন্য, কৃষিকাজ করার জন্য বারবার সংসদে দাঁড়িয়ে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পেয়েছি। আগের বারের বাজেট অধিবেশনের পর প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন সেখানেও আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি আরো বেশ কিছু তথ্য দেখুন, বরাদ্দ বাড়তে পারে প্রতিরক্ষা খাতেও, এটা কিন্তু আমরা আন্দাজ করতে পারছিলাম। প্রতিরক্ষা খাতে যাতে বরাদ্দ বাড়ে এবং সেটা আমাদের দেশের স্বার্থে, আমাদের রাজ্যের স্বার্থে, এমনকি ভারতবাসীর স্বার্থে পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেক ইন ইন্ডিয়াতে জোর, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ আমরা শুনেছি 2014 থেকে মেক ইন ইন্ডিয়াটা নতুন শব্দ আসে। কি মেক ইন ইন্ডিয়াটা কি? আমার যা প্রয়োজন, আমার দেশের যা প্রয়োজন, আলপিন থেকে জাহাজ আমি দেশেই বানাবো, সেই মেক ইন ইন্ডিয়াতে দেশীয় সম্পদের উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিকাঠামো খাতে বিনিয়োগ, আপনাদের সামনে প্রত্যেকটা আমরা তথ্য তুলে ধরলাম, যেমনটা মনে করা হচ্ছে যে কোন কোন বিষয়ে আজ বিশেষ নজর দেওয়া হতে পারে। আমরা বাজেটের অবাক বোঝার চেষ্টা করছি, কিন্তু বাজেট নিয়ে যিনি পুরো বিস্তারিত ব্যাখ্যা দেবেন, বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করবেন, সেই দুই অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সুপর্ণ মৈত্র, অর্থনীতিবিদ, এবং আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ, আর্থিক বিশ্লেষক। এই দুই জনের পাশাপাশি আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন অভ্র সেন, বিজেপির মুখপাত্র, যিনি রাজনৈতিকভাবে এই বাজেটের ব্যাখ্যা, তিনি রাজনৈতিক সংজ্ঞায় হয়তো ব্যাখ্যা দেবেন। এবং এর পাশাপাশি আমাদের তসিফ আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এই স্টুডিওতে। আমি সুপর্ণদাকে দিয়ে প্রথম শুরু করি। সুপর্ণবাবু, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে আপনাকে শুনছে, আপনি যদি সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করেন বাজেটে কোনটা বৃদ্ধি পেলে বা কোনটা কমলে সাধারণ মানুষের, আম জনতার, আমার আপনার সুবিধা হবে। সন্তু, আমি প্রথমেই আপনি এত ভালোভাবে আপনি এবং তনয়া আমাকে বলার সুযোগ দিলেন প্রথমে, সেটা ভালো কি খারাপ আমি জানি না। প্রথমেই আপনাদেরকে দুজনকে একটা অনুরোধ করবো এবং আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলকে অনুরোধ করব, আপনারা বারবারই আম আদমি শব্দটাতে বলেন, আমি জানি না যে কোনো রাজনৈতিক দলের ব্র্যান্ডিং এর দায়িত্বটা আপনারা নিয়েছেন কিনা, দয়া করে যদি সাধারণ মানুষ বলেন এটাতে খুশি হবে। আচ্ছা, দুই হচ্ছে যে এই যে আমরা যখন আপনারা দুজনেই আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু আমরা যখন ছোটবেলায় বাজেটের দিকে তাকাতাম, বাজেটটা অনেক লঘুভাবে আলোচিত হতো, কোন জিনিসটার দাম কমবে, কোনটা করবে। আস্তে আস্তে কিন্তু আমরা অনেক বেশি পরিণত হয়েছি এবং বাজেট যে একটা দিশা, একটা দেশের যে একটা দিক নির্দেশ করে, সেটা বোধহয় আমরা বুঝতে শিখেছি। সুতরাং আমাদের বোধহয় এটাই বোধহয় অগ্রগতি যে ওই জায়গা থেকে বেরিয়ে এই জায়গায় যাচ্ছি। আমি কিন্তু তাই বলে জিনিসের দাম কমবে বা বাড়বে সেটাকে একদমই লঘু করে দেখছি না, কিন্তু আমরা যদি সঠিক পথে না যাই তাহলে কত জোরে দৌড়চ্ছি, সেটা সঠিক পথ কি ভুল পথ, এটা কিন্তু আগে নির্ধারণ করা দরকার। এক নম্বর, প্রথমেই বলি, এই সরকার যারা কেন্দ্রে আছেন তারা কিন্তু সঠিক পথে আছেন। এখন লোকে বলতে পারেন আরও জোরে চালাচ্ছেন না কেন, কেউ হয়তো অফিস যাওয়ার জন্য দেরি করে বেরিয়েছেন কিন্তু রাস্তায় বলছেন গাড়িটা জোরে চালাচ্ছেন না কেন, ট্রাফিক আছে, কিন্তু তিনি আগে বেরোননি, কিন্তু গাড়িটাও আছে, সঠিকভাবে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে। এক। দুই হচ্ছে, আপনি যেটা সুন্দরভাবে সন্তু শুরু করেন, সন্তু ইনফ্যাক্ট মানে আপনি এবং তনয় এত সুন্দরভাবে প্রেক্ষিতটা রাখলেন, কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। আমি প্রথম যে কথাটা আপনি বলেন সেটা হচ্ছে এই যে অর্থমন্ত্রী, তিনি প্রায় আজকে একটা নজির তৈরি করছেন। তিনি 7 বারের জন্য আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন, আগে কিন্তু ভারতের কোনো অর্থমন্ত্রী করেন এই প্রথমবার। সেটা যেরকম কৃতিত্বেরও বিষয়, আবার সেটা একটা চাপেরও বিষয়। তার কারণ যেহেতু উনি ধারাবাহিকতা রাখতে পেরেছেন, উনি কখনো কারোর উপরে দোষ চাপিয়ে দিতে পারেননি যে আমি তো শুরু করেছিলাম রেলের কাজটা, বাকিরা গিয়ে কী করেছে সেটা বলার সুযোগ ওনার কাছে নেই। এক। দুই হচ্ছে, কালকে যে অর্থনৈতিক সমীক্ষা বেরিয়েছে সেটাকেও আমি অন্য কথা পরে আসছি, তার একটা উল্লেখ্য যেটা জিনিস বলে মনে করি, সেটা কিন্তু ভারতবর্ষের সমস্যাগুলোকে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন। সেখানে কিন্তু কোনো রকম অসত্যের জাল বোনার চেষ্টা করা হয়নি। কী কী সত্য, এবং সত্যটা খালি ভারতবর্ষের ক্ষেত্রে সত্য নয়, ভারতবর্ষের সাথে যেই দেশটাকে তুলনা করা যায়, প্রায় 142 কোটি মানুষ ওখানে আছেন, আমরা একটু বেশি, সেটার নাম হচ্ছে চায়না। সেখানেও একই সমস্যা, বা সারা পৃথিবীতে সমস্যাগুলো কি সেটা লেখা হয়েছে। প্রথম কথা হচ্ছে, যেটা নিয়ে আপনারা এতক্ষণ ধরে বলছেন এবং আমার কিছু বলার নিয়ে আপনারা এত সুন্দর সেট করে দিয়েছেন জিনিসটা। প্রথম কথা হচ্ছে মূল্য বৃদ্ধি, বিশেষ করে খাবারের জিনিসের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি। তার অনেকগুলো কারণ থাকতে পারে, এই সরকার বলতে পারেন এই কারণে হয়েছে, ওই সরকার বলতে পারেন অন্য, কিন্তু মানুষের মানে একদম নিচের দিকের যিনি মানুষ, তিনি কিন্তু তার রোজগারের প্রায় 70 থেকে 80%
খাবারের জিনিসেই খরচা করেন। যত ওপরে যান তার রোজগারের কম শতাংশ কিন্তু খাবারের এক্সপেন্ডিচার হয়, মানে একই এক্সপেন্সেস হয়, কিন্তু আমি যদি 100 টাকা করি আর 80 টাকা খরচা করি, আর কেউ যদি 500 টাকা খরচা করেন 80 টাকা খরচা করেন, পার্সেন্টেজের মধ্যে আলাদা থাকবে। এক। দুই হচ্ছে যেটা কালকে চিহ্নিত করা হয়েছে, আমার ছোট ভাই তসিফ এসে পড়েছে। আচ্ছা, বেকারত্ব। বেকারত্ব শুধুমাত্র ভারতবর্ষেরই একটা সমস্যা নয়, সেটা সারা পৃথিবীর একটা সমস্যা, সব জায়গায় বেকারত্ব। 3, অসাম্য, সেটাও চিহ্নিত করা হয়েছে। 4, জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ, যার জন্য অনেকটা প্রাইস রাইজের ব্যাপার আছে, যে হঠাৎ কোনো জায়গায় যেখানে বৃষ্টির দরকার নেই সেখানে বৃষ্টি হচ্ছে, আবার মানে হয়তো ফসল খারাপ হয়ে গেল বা অনেকগুলো, সেটা একটা। আরেকটা হচ্ছে এতগুলো মানুষকে সেই দুর্ভিক্ষ বা পভার্টি থেকে কি করে ওপরে তোলা যায়, এটাগুলো চিহ্নিত করা হয়েছে। 1। 2, কালকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমি আশা করি সেই কথাটা উনি বিশ্বাস করেন এবং রাখবেন, তার কারণ উনি তো রাজনীতিবিদ, এবং যে দলেই রাজনীতি করুন, আজকে তাদেরকে অনুরোধ করব, সুদীপ্ত আমার ভাই কিন্তু অভ্রকে অনুরোধ করব বা তসিফকে অনুরোধ করব, যে আজকে রাজনীতিবিদদের কিন্তু একটু পরিণত হওয়ার সময় এসছে। তার কারণ এই ব্যাপারটা হচ্ছে সারা দেশের ব্যাপার, পৃথিবীর ব্যাপার, কে ভুল করেছে ঠিক করেছে নয়। তার কারণ আজকে হয়তো প্রাইম মিনিস্টার মোদি যে কথাগুলো বলছেন সত্য, কিন্তু যখন কংগ্রেস পাওয়ারে ছিল সেই একই কথা সত্য, তখন কিন্তু তারা আন্দোলন করেছেন। সুতরাং এই জায়গা থেকে আমাদের বোধহয় বেরিয়ে আসতে হবে। 2। 3 হচ্ছে আর দু একটা জাস্ট পেতে, যে পাখির চোখ করেছেন কৃষক বা অন্নদাতা, মহিলা, যুবক যুবতী এবং গরিব। যুবক যুবতী বা বেকারত্ব কি করে করা যায়, তার কারণটা হচ্ছে সুদীপ্ত আছে, সুদীপ্ত আরও ভালোভাবে বলবে। তার কারণ আমি কিন্তু সম্পূর্ণ বিরোধিতা করছি যে কোনো সরকারের এবং যে কোনো অর্থনীতিবিদের। আমি পিএলআই স্কিমের বিরুদ্ধাচরণ করছি এই স্টুডিওতে বসে বলছি। তার কারণ আমি মনে করছি যে কেন বিরোধিতা করছি সেটাও বলে দিচ্ছি। পিএলআই মানে কি, মানে বড় বড় সেক্টরকে টাকা দেয়া হচ্ছে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, কিন্তু আমি সন্তু এবং বোন তনয়াকে বলছি যে এটা কিন্তু হবে না। তার কারণ সারা পৃথিবীতে যদি আমার প্রতিযোগিতায় নামতে হয়, তাহলে আমাকে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। একদম তাই। আর এই পয়েন্ট উৎপাদনশীলতা বৃদ্ধি করতে গেলে আমার চাকরি কিন্তু কমবে, সুতরাং এইটাই কিন্তু নজর থাকবে। একেবারে এই নিয়ে তো আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব, কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৌসিফ আহমেদ খান, আইনজীবী এবং শাসক দলের পক্ষ হয়ে তিনি বক্তব্য রাখবেন। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে চটপট ফিরে আসি। একদম।
কংক্রিটও উনো, এবার শেষ জলের প্রবেশ। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ এবং টানা 7 বার বাজেট পেশ করে রেকর্ড করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বদল হবে কি আয়কর পরিকাঠামোয়? বাজেটের আগে সোমবার লোকসভা আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ নির্মলা সীতারামনের। বর্তমানে দেশের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে। 2024-25 অর্থবর্ষে বৃদ্ধি 6.5% থেকে 7% মধ্যে থাকার ইঙ্গিত সমীক্ষায়। আগামী 5 বছর লড়তে হবে দেশের জন্য, ঊর্ধ্বে উঠতে হবে দলীয় রাজনীতির। দেশের জন্য নিজেদের সমর্পণ করুন। বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিয়ে শান্তিকা এবং রেয়াত হোসেনকে চিঠি। রাজভবনের নিয়ম মেনে শপথ গ্রহণ কিনা জানতে চাওয়া হলো ওই চিঠিতে। নিয়ম মানা না হলে জরিমানা হতে পারে 2 বিধায়ক। আপাতত স্থগিত বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন। 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত আন্দোলনকারীদের। বুধবারও বাতিল মৈত্রী এক্সপ্রেস। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। টানা 7 বার বাজেট পেশ করে রেকর্ড করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বদল হবে কি আয়কর কাঠামোয়? বাজেটের আগে সোমবার লোকসভা আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ নির্মলা সীতারামনের। বর্তমানে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। 2024-25 অর্থবর্ষে বৃদ্ধি 6.5% থেকে 7%-এর মধ্যে থাকার ইঙ্গিত সমীক্ষায়। राजनीतिक दलों की विशेष जिम्मेवारी है। दल के लिए जितनी लड़ाई लड़नी थी लड़ ली,
अब आने वाले 5 वर्ष के लिए हमें देश के लिए लड़ना है। আগামী 5 বছর লড়তে হবে দেশের জন্য, উঠতে হবে দলীয় রাজনীতির। দেশের জন্য নিজেদের সমর্পণ করুন। বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর। শুরুতে সুদীপ্ত বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো। সুদীপ্ত বাবু, সাধারণ মানুষের জন্য সহজ করে যদি বোঝাতে চান, সাধারণ মানুষের আজকের বাজেটে কি আশা করা উচিত এবং কোনটা হলে ভালো হবে? যেমন আমি 1-2 ছোট্ট উদাহরণ দিলে আপনি আরো ভালো সুনির্দিষ্টভাবে সেই দিকে যেতে পারবেন। সেটা হচ্ছে হোম লোন। আমরা বাড়ি তৈরির জন্য যে লোন নেব তাতে কত সুদ থাকবে, বা আমি যদি কোনো পার্সোনাল লোন নিই, বা আমি যদি কোনো ব্যবসা করতে চাই মুদ্রা যোজনার লোন নিই, তাহলে সেই ক্ষেত্রগুলো কি কি নজর রাখা উচিত? দেখুন, হোম লোন অ্যান্ড এক্সেট্রা এগুলোর যে ইন্টারেস্ট রেট, এগুলো মেইনলি আরবিআই ঠিক করে, এর সঙ্গে বাজেটের খুব একটা সম্পর্ক নেই। তাছাড়া উনি যেটা বললেন, আমরা যখন ছোট ছিলাম তখন কি হতো, এই কাপ থেকে শুরু করে এই সামনে যে ক্যামেরা, প্রত্যেকটা জিনিস ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরা সেট করতো বিফোর 1991। আজকের দিনে বাজেটের কমপ্লিটলি জিনিসটা পোস্ট 1991 প্রভাব তো পড়ে চেঞ্জ হয়েছে থেকে শুরু করে খুব কম। আমি আপনাকে এমনকি বলি, কতগুলো ভুল পারসেপশন আছে। যেমন লোকে বলে যে পেট্রোলের দাম বাড়লে জিনিসের দাম বাড়বে। নো, যদি পেট্রোলের দাম হলে জিনিসের দাম বাড়ে, তাহলে এবছর আমের দাম 100 টাকা, পরের বছর কমে 70 টাকা কি করে হয়? পেট্রোলের দাম তো কমেনি। এগুলো কতগুলো ভুল পারসেপশন আছে। আপনাকে আমি প্রথমে বলি যে হোয়াই পিএলআই স্কিম এবং গভর্নমেন্টের এই বাজেটের মূল উদ্দেশ্য কি এবং 47-এ কীভাবে যাচ্ছে। আপনি দেখবেন, এই যে আমরা বলি না জিএসটি, এখানে একটা হলো গুডস, একটা হলো সার্ভিসেস। আমরা স্বাধীনতার পর থেকে 1991 পর্যন্ত না গুডস প্রডিউস করেছি, না সার্ভিসেস প্রডিউস করেছি। দ্যাটস ওয়াই আমাদের আইআইটি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই দেশ থেকে বেরিয়ে চলে যেত সেই সময়। 91-এর পর আমরা সার্ভিস প্রোভাইড করা শুরু করেছি, যখন থেকে টিসিএস, ইনফোসিস, উইপ্রো এটসেট্রা, বিভিন্ন আইটি কোম্পানিজ, বা ধরুন আপনারা প্রাইভেট, তখন শুধুমাত্র দূরদর্শন ছিল, এখন আপনাদের মতো প্রাইভেট কোম্পানিজ আসছে এটসেট্রা। তো সার্ভিস প্রোভাইড শুরু করি। 2014 থেকে আমরা শুরু করি ম্যানুফ্যাকচারিং। 2014 থেকে আমাদের গভর্নমেন্ট যখন আসেন, মানে আমাদের বলতে আমি বলছি ভারত সরকার যখন ক্ষমতায় আসে, তারা দেখে যে আমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আমরা প্রডিউস করছি 67 বছর, কিন্তু আমরা চিপ ম্যানুফ্যাকচারিং করছি না। এরোস্পেস ইঞ্জিনিয়ার তৈরি করছি, কিন্তু আমরা বিমান তৈরি করছি না। নেভাল আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং আছে আইআইটিতে, কিন্তু আপনারা জাহাজ তৈরি করছি না। আমাদের ইলেকট্রিক্যাল গুড আমরা সব ইম্পোর্ট করছি রাশিয়া থেকে, বা চায়না থেকে, বা ইভেন ইয়ে থেকে। এমনকি আমাদের বক্রেশ্বর সাগর দিঘি আপনারা জানেন, এগুলো চায়না থেকে আমরা বয়লার এনেছি। নামে ভেল আনতো বা এরা আনতো, কিন্তু বেসিক্যালি আনতাম আমরা ওখান থেকে, আমরা প্রডিউস করতাম না। 14 থেকে এই ইকোসিস্টেমটা চেঞ্জ করা শুরু হলো, এবং আপনি যে কটা বললেন এই প্রত্যেকটা একটা সূত্রের মধ্যে বাঁধা। কিছু সূত্রে আমি যদি এখানে কোনো জিনিস ম্যানুফ্যাকচারিং করি এবং আমি যদি এক্সপোর্ট করি, আমার দরকার প্রপার ইনফ্রাস্ট্রাকচার, এবং সেখানে আমায় দেখতে হবে যে সবচেয়ে কম টাকায় আমি কি করে ট্রান্সপোর্ট করে নিয়ে যাই। ধরুন আমি ধুলাগড়ে একটা প্ল্যান্ট তৈরি করলাম, আমাকে হলদিয়ায় নিয়ে যেতে হবে। এখানে কাছাকাছি ওয়াটারওয়েজ কি আছে, কাছাকাছি রেলওয়েজ কি আছে, কাছাকাছি হাইওয়েজ কি আছে, অন্যান্য পরিবহন ব্যবস্থা কি আছে, বা রোডওয়েজ, এবং তাতে কোথায়, যেরকম আমরা ওলা বা উবেরে চিন্তা করি, সেরকম ওই গতিশক্তি প্ল্যান করা হয়েছে যে মিনিমাম খরচে কিভাবে এটা বাইরে যায়। শুধু তাই না, এনার্জি কনজামশন কি করে কমে তার প্ল্যানিং আছে কম্পিউটারাইজড। এছাড়া ধরুন আমরা আমাদের বহু তেল আমাদের মিডল ইস্ট থেকে কিনতে হয়, যে জন্য আমরা জিওপলিটিক্যালি তাদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। সেখান থেকে কি করে আমরা রিনিউয়েবল এনার্জিতে আসতে পারি, আমি বলছি এগুলো সব কটা রিলেটেড। এবং তার সঙ্গে ধরুন আমরা এই যে বলছেন যে কৃষিতে আপনি দেখালেন না ডাইভার্সিফাই করা হচ্ছে, আমরা 1965-এ আমরা আমাদের দেশে সো কল্ড গ্রিন রেভলিউশন করেছিলাম, প্রোভাইডেড। এটা কিন্তু দুটো মাত্র স্টেটে হয়েছে, অন্য কোনো স্টেটে হয়নি। যারা প্রতিবাদ করেছে তারা করেছে, পশ্চিমবঙ্গে হয়নি। এবং এর ফল কি, আজকের দিনে 60% এডিবল অয়েল আমরা 2014-তে এসে দেখলাম আমাদের বিদেশ থেকে কিনতে হয়। এখানে ডাইভার্সিফাই দরকার। শুধু তাই না, 1991 সালে আপনারা বা আমরা যা খেতাম, আজকের দিনে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে। সেই সময় আমরা ধরুন পালস খেতাম, এটসেট্রা, রাইস এটসেট্রা, বেশি করে 4টে রুটি। আজকে দেখুন মানুষ দুধ খাচ্ছে, সোয়াবিন খাচ্ছে, চিকেন খাচ্ছে, এটসেট্রা। খাবারটা চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট যেটা করছে, ফিশারিজ, এই যে বিভিন্ন জায়গায় যে ইনসেন্টিভ দিচ্ছে, ফিশারিজ, বিয়ারিজ এটসেট্রা এখানে দিচ্ছে। এছাড়া এই পিএলআই স্কিমটা কেন দেওয়া হয়, লাস্ট সেটা আমি আপনাকে বলি। ধরুন আপনার পাড়ায় একটি মিষ্টির দোকান আছে, সত্যনারায়ণ, অনেক বছর ধরে চলছে, সে 10 টাকায় একটা রসগোল্লা দেয়।
এবার আপনার পক্ষে নতুন করে ইনভেস্ট করে ব্যাংক থেকে লোন নিয়ে আপনার ওই 10 টাকায় ওই রসগোল্লাটা দেওয়া সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে নতুনভাবে প্যাকেজিং করতে হবে, ঠিক যেভাবে কামধেনু বা বলরাম মল্লিক, রাধারমন মল্লিক করে, আপনি সেই জিনিস বেচবেন কিন্তু জিনিসটা বিক্রি হবে। মানে নতুন মোড়কে সামনে আনা। চায়না সেই জিনিসটা করছিল, চায়না হলো ওই সত্যনারায়ণ, চায়না 1978 থেকে এই জিনিসটা করছিল। আজকে আমাকে যদি সেই জায়গায় আসতে হয় তাহলে আমাকে লোন নিতে হবে বা বাবা থেকে কিছু টাকা দান নিতে হবে। একদম। এখান থেকে আমি একটু অভ্রর কাছে আসবো। ইতিমধ্যে বাড়ি থেকে বেরোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আরো সেই ছবি দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি রাষ্ট্রপতি ভবনের দিকে তিনি রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি ভবনে তিনি পৌঁছে যাবেন। এই মুহূর্তে সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় দিল্লি থেকে সেই ছবি। এই ছবির দিকে আমাদের যেমন নজর থাকবে, ঠিক তার পাশাপাশি অভ্রর সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। অভ্র, তৃতীয়বারের জন্য সরকারে আসা এবং তারপর মানুষের একটা প্রত্যাশা তৈরি হওয়া, কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই প্রত্যাশা পূরণ হবে আজকের এই বাজেট? দেখুন, খালি তৃতীয়বারের জন্য সরকারে আসা বললে কম বলা হবে। আপনারা এই ইতিহাসটা তুলে ধরুন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আর কোনো প্রধানমন্ত্রী কিন্তু এরমভাবে 3 বার পর ইলেক্টেড হননি। একটা ভুল কম্প্যারিজন হচ্ছিল আমাদের মোদিজির সঙ্গে নেহেরুজির, যে নেহেরুজিও 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু প্রথমবার উনি যে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেটা কিন্তু উনি সিলেক্টেড প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু ভোটে জিতে আসেননি। এরপরে আপনারা এটাও হাইলাইট করুন যে আমাদের হয়তো সিট সংখ্যা একটু কমেছে, কিন্তু আমরা দেশব্যাপী কিন্তু প্রায় 70 লক্ষ ভোট বেশি পেয়েছি আগের বারের থেকে। আপনারা যে বলছেন জনসমর্থন, বিপুল জনসমর্থন খালি বললে কম বলা হবে, বরং জনসমর্থন সংখ্যার দিক দিয়ে বেড়েছে। এবং কেন বেড়েছে সেই দিকে যদি আলোকপাত করি, দেখুন আমাদের জনমুখী নীতি, সাধারণ মানুষের জন্য নীতি এবং মানুষের জীবনযাপন যাতে বেটার হতে পারে তার জন্য আমাদের নীতি। এবং আমাদের রয়েছে ভিশন 2047 অবধি কি করে দেশকে এগিয়ে নিয়ে গিয়ে ডেভেলপড নেশন তৈরি করব, বিকশিত ভারত তৈরি করব আমরা, তার ভিশন। কিছু কথা অলরেডি আলোচনাতে উঠলো, আমি সেই এক কথা আর বলবো না, কিন্তু আমি একটা জিনিস নিশ্চয়ই হাইলাইট করার চেষ্টা করব যে কংগ্রেস যে পাপটা করেছিল, আমাদের পেট্রোপণ্যের যে দামটা নির্ধারণ হতো সেটা ডিরেগুলেট করে 2010-এ, তার বোঝা মানুষের উপর কিন্তু অনেকটা এসে পড়েছে। কিন্তু বিগত 800 থেকে 850 দিন ধরে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন পৌঁছে গিয়েছেন, সেই ছবি আমরা ফার্স্ট এন্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে তিনি দেখা করবেন, যেমন নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এই মুহূর্তে গাড়ি পৌঁছে গিয়েছে, গাড়ি থেকে নামবেন নির্মলা সীতারামন। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় সরাসরি সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা, একেবারে ফার্স্ট অন ভিজুয়াল দেখতে পাচ্ছেন। রাইসিনা হিলসে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে নির্মলা সীতারামন। সপ্তমবারের জন্য তিনি এই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন, বাজেট পড়বেন এবং তার আগে যেরকমটা রীতি থাকে রাষ্ট্রপতি ভবনে তিনি গিয়েছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা কর, নর্থ ব্লকে পৌঁছে গিয়েছেন তিনি। মিনিস্ট্রি অফ ফিনান্স অর্থাৎ অর্থনীতির যে নির্মলা সীতারামন যে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তরে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে ফিনান্স মিনিস্টার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থ মন্ত্রকে পৌঁছে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নর্থ ব্লক অর্থ মন্ত্রণালয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপর হয়তো তিনি এখান থেকে রাষ্ট্রপতি ভবনে তিনি যাবেন। এই মুহূর্তে অর্থমন্ত্রকে তিনি পৌঁছে গিয়েছেন নির্মলা সীতারামন, অর্থমন্ত্রী তিনি নিজের দপ্তরে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং এইখান থেকে সম্ভবত পরবর্তী ক্ষেত্রে তনয়া একদমই, কিন্তু প্রতি মুহূর্তে দেখো নজর রাখছে, আমরা শুধু নয় গোটা দেশবাসী নজর রাখছে, গোটা বিশ্ব নজর রাখছে, কারণ সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে পঞ্চম থেকে নিজেদেরকে তৃতীয় স্থানে নিয়ে আসা। একেবারে এই যে বড় একটা উদ্যোগ মোদী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সার্থক করে তোলা, সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয়। একবারে ফার্স্ট অন ছবি আমরা দেখাচ্ছি, যেখানে অর্থমন্ত্রকে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, নিজের দপ্তরে পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অভ্র যেমনটা বলছিলেন, আমি একবারে ছোট্ট করে শেষ করতে বলবো। 800 থেকে 850 দিন ধরে কিন্তু আমরা পেট্রোপণ্যের দাম বৃদ্ধিটা আটকে দিতে পেরেছি, স্টেবিলাইজ করতে পেরেছি। খালি তাই না, আপনাদের এইটা হাইলাইট করা উচিত যে যেহেতু ম্যানুফ্যাকচারিং একটা প্রশ্ন উঠলো, ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা বলছে বিগত বর্ষে কিন্তু পুরো বিশ্বব্যাপী 5th লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসেবে ভারতবর্ষ উঠে এসেছে এবং আমরা খুব দ্রুত গতিতে কিন্তু 3rd লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকে এগোচ্ছি। এবং খুব রিসেন্টলি যে বাংলাদেশে আন্দোলনটা হলো তাতে চায়নার হাত আছে কিনা একটা বৃহৎ বিতর্ক হলো। এটার মূল একটা কারণ কিন্তু ছিল চায়না ইজ ফিলিং থ্রেটেন্ড, যে ভারতবর্ষ আমাদের মোদিজির নেতৃত্বে, এনডিএর নেতৃত্বে কি করে এত দ্রুত গতিতে এরকম ইকোনমিক্যালি গ্রোথ করছে।
এবং কোভিড কালের কথা আপনারা মনে করুন, কোভিডের ওই ধাক্কা সামলে যেখানে বড় বড় ডেভেলপমেশন পারেনি সেখানে ভারতবর্ষ পেরেছে করে দেখে। আর যারা বিরোধীরা বলে পেট্রোপণ্যের দাম নিয়ে, আমি তৃণমূল প্রতিনিধিকে এটা জিজ্ঞেস করব যে জাস্ট লোকসভা ইলেকশন হওয়ার পরে কেন রাজ্য স্তরে পেট্রোপণ্যের দাম বাড়ানো হলো, কেন ভ্যাট বাড়ানো হলো, কেন বাড়ানো হলো, এই উত্তর দিতে হবে। তসিফ, আজ কি আশা করা যায়? কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করতে চলেছে, সেই জায়গায় সাধারণ মানুষ কি আশা করতে পারে, কোনটা হলে? দেখুন, কি আশা করতে পারি এর জন্য আমি আপনাদেরকে রিমাইন্ড করাবো আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইনি হচ্ছেন, যখন এনাকে সংবাদ মাধ্যম থেকে জিজ্ঞেস করা হলো যে 150 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে, 200 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে, ইনি বলেছিলেন যে আমি পেঁয়াজ খাই না। তো কত আমরা সিরিয়াসলি নিতে পারবো এই কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা জানি। দ্বিতীয় কথা বলে রাখি, মেক ইন ইন্ডিয়ার কথা বলছেন, 2014 প্রধানমন্ত্রী এসেছেন, মেক ইন ইন্ডিয়া, আর কি করলো? সর্দার বল্লভভাই পটেল স্ট্যাচু করলো মেড ইন চায়না, ওটাকে শুধু এসে এখানে অ্যাসেম্বল করলো। এখানে শুধু অ্যাসেম্বল হয়েছে, শুধু অ্যাসেম্বল হয়েছে, এলএনটি শুধু অ্যাসেম্বল করেছে, মিথ্যে কথা বলবেন না। মেক ইন ইন্ডিয়া মানে কি? মেক ইন ইন্ডিয়া মানে কি? দাঁড়ান, মেক ইন ইন্ডিয়া মানে কি? পূর্ববর্তী অর্থবর্ষের হিসাবটা একবার আপনাদের সামনে তুলে ধরি। পূর্ববর্তী সময় অর্থাৎ সেই অর্থবর্ষে ঠিক কোন কোন খাতে কত কত বরাদ্দ করা হয়েছিল এবং অল ওভার গোটা বিষয়টা একবার প্লাজমার মধ্যে দিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। সন্তু, দেখো একটার পর একটা তথ্য এখানে, কোথায় কত বরাদ্দ করা হয়েছিল? বরাদ্দ করা হয়েছিল 2023 থেকে 24 আগের অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে 5.94 লক্ষ টাকা, সড়ক পরিবহনে 2.70 লক্ষ কোটি টাকা। এর পরের রেলের ক্ষেত্রে 2.41 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পাশাপাশি আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি 2023 এবং 2024 অর্থবর্ষ, যেখানে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছিল সেইটাই আমরা তুলে ধরছি পরিসংখ্যানটা। খাদ্য ক্রেতা সুরক্ষা, সেখানে বরাদ্দ 2.06 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরেরটা স্বরাষ্ট্র বিষয়ক, সেখানে 1.96 লক্ষ কোটি টাকা। এই বরাদ্দ বাড়ে কিনা এবারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সার ও রসায়ন, সেখানে 1.78 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পাশাপাশি গ্রামোন্নয়ন, যেখানে 1.60 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এরই সঙ্গে দেখাই পরের তথ্য, যেখানে কৃষিতে 1.25 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়। পরেরটা যোগাযোগে বরাদ্দ করা হয়েছিল 1.23 লক্ষ কোটি টাকা। এবং এই জায়গা থেকে সাধারণ মানুষ তারা ঠিক কি ভাবছেন আমরা দেখার চেষ্টা করি। সৈকত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, এই মুহূর্তে সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন? রেল, সড়ক, পরিবহন থেকে শুরু করে যদি পরিকাঠামোতে নজর দেওয়া যায়, তাতে যদি বিনিয়োগ বাড়ে, তাহলে সাধারণ মানুষ কিভাবে দেখছেন? দেখো, এই মুহূর্তে আমি আছি সকালের একটি বাজারে, প্রচুর মানুষ রয়েছেন। আজকে একজনের সঙ্গে কথা বলুন, একটু সরে আসুন। আজকের বাজেট পেশ করতে চলেছে সরকার, কি প্রত্যাশা রয়েছে, কি চাইছে? অন্তত সিনিয়র সিটিজেনের জন্য একটু ইনকাম ট্যাক্স রেটটা স্ল্যাবটা একটু বাড়িয়ে দিলে খুব ভালো হতো। আর কনসেশন যে আগে ছিল ট্রেনে, সেগুলো তো কনসেশন স্ক্র্যাপ করা হয়েছে, অন্তত ওটা হলে আরও ভালো হতো সিনিয়র সিটিজেনের জন্য। মূল্য বৃদ্ধি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা তো আমাদের এখানে কিছু হচ্ছে না, অন্য স্টেটে অনেক কিছু হচ্ছে। আমাদের স্টেট তো 15-20 বছর পিছনে আছে। আপনার সঙ্গে একটু কথা বলবো। আজকের বাজেট পেশ করতে চলেছে সরকার, আর কয়েক ঘন্টা পরে কি এক্সপেকটেশন রয়েছে, কি চাইছে? বাজেট কেমন হবে? बजट जैसे पब्लिक के जन होते चाहिए कि पब्लिक के जैसे मनी जो आचे जैसे पॉकेट कमाई कम आचे जैसे ওটা চাই, जैसे पब्लिक सुविधा गवर्नमेंटे पब्लिक सुविधा দিলেই ভালো হবে पब्लिक পক্ষে। जैसे বাজারে অনেক জিনিস যেত সবজি আছে অনেক দাম বেড়ে গিয়েছে, টমাটোর দেখুন जैसे কত দাম আছে, जैसे এইসব জিনিস দাম অনেক সবজি বেড়ে গিয়েছে। মানুষ जैसे মানে বের করতে পারছে না কোথা থেকে কি খাবো না খাবো। जैसे আগে जैसे থালিতে जैसे 2-3 রকম যে সবজি থাকতো, একটাই উপরে जैसे নির্ভর করে লোক খেয়ে দিয়েছে, আপনার দিন কাটছে। जैसे এটাই হচ্ছে। তো গভর্নমেন্ট এইসব তো দেখছে না, বাজেটে দেখছে না, ও তো নিজেকে দেখছে। দিচ্ছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন একদম নিশ্চয়ই 100% जैसे রিল্যাক্সেশন जैसे একদমই প্রত্যেকটা মানুষই চান, আমি আপনি প্রত্যেকেই চান, সৈকত তুমিও চাও যে ট্যাক্স
সেটা যাতে কম হয়, তাদের রোজগার করার যে প্রবণতা সেটা মধ্যবিত্তের মধ্যে অনেকটা বাড়বে। অর্থনীতিবিদরা কি বলেন সে বিষয়ে অবশ্যই আমি যাব সুইতোদার কাছে। তাকে তৌসিফ বলছিলেন, তৌসিফ কমপ্লিট। আমি বলছিলাম যে দেখুন, আমাদের ফোকাস হয়ে গেছে যে অ্যাপেলকে নিয়ে আসো ভারতে, আমরা অ্যাপেল ম্যানুফ্যাকচারিং করবো এখানে, কিন্তু কনজিউমার প্রোডাক্ট যদি আমরা দেখি 70% আমাদের দেশের পপুলেশন অ্যাপেল ইউজ করে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন শার্ট না স্যামসাং এসছে ঠিক আছে, আমি বলছি যে যেমন শার্ট 70% আমাদের পপুলেশন ইউজ করছে, তো বাংলাদেশ ভিয়েতনাম না না আমাদের এখানে আমাদের জবলেস, আমরা জবলেস হাজার লোক ইসরায়েলে চলে গেছে, ওইখানে জান দেওয়ার জন্য চলে গেছে। আমাদের এখানে জব কোথায়? আমাদের ভারতে আমরা এরকম চিৎকার চাচ্ছি আজকে অন্তত পক্ষে নয়। আসছে তাতে বিনিয়োগ হচ্ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে, সেটা সাধারণভাবে বোঝার মতো ক্যাপাসিটিটা তৃণমূলের নেই। হাস্যকর ব্যাপার। বিজেপি হচ্ছে আদানি সরকার, আদানি আম্বানি সরকার হচ্ছে বিজেপি, ওরাই সব বুঝে। সাধারণ মানুষের জন্য আমরা আজকের এই অনুষ্ঠান করছি। প্লিজ প্লিজ। আজ থেকে কয়েকদিন আগে আরবিআই একটি রিপোর্ট বের করেছে এবং তাতে বলা হচ্ছে যে গত অর্থবর্ষে ভারতবর্ষে নতুন চাকরিতে যারা জয়েন করেছে, যারা স্যালারি অ্যাকাউন্ট খুলেছে, তাদের টোটাল অ্যামাউন্ট হলো 4.6 crore এবং এটা কমপ্লিটলি ম্যানুফ্যাকচারিং সেক্টরে এসছে, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, স্পেস, আপনার ফার্মেসি, তারপর ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টরস, এই প্রত্যেকটা ক্ষেত্রে। ফলে পিএলআই স্কিমে বহু মানুষের চাকরি হচ্ছে, অনলি 4.6 লাখ কর্মসংস্থান। আগামী দিনে এটা মাল্টিপ্লায়ার এফেক্টে বাড়বে হচ্ছেন বলছেন। আমি সুবর্ণবাবুর কাছে যাবো। সুবর্ণবাবু, গোটা বাংলার মানুষ, আমি যেটা বললাম, সবাইকে আজকে শুনতে চাইছে যে আজ বাংলার মানুষের জন্য, দেশের মানুষের জন্য কোনটা সব থেকে ভালো হবে, কোন সেক্টরে সব থেকে বেশি বিনিয়োগ? আমার মনে হয় যে আমাদের এখানে এই কথাগুলো বলা যতটা সোজা, অর্থমন্ত্রীর পক্ষে এই কথাগুলো সোজা নয়। তার কারণ ওনার পাশে যদি 10 জন মানুষ বসে থাকেন, প্রত্যেকেই তার যা দাবি দাবা নিয়ে যাচ্ছেন, একজনেরটা শুনতে গেলে কিন্তু অপরের ক্ষতি হবে। সুতরাং এটা কিন্তু আমরা বুঝতে হবে যে সব কিছুই পরস্পর বিরোধী। তৌসিফ এখানে একটা খুব দামি কথা বলছিল, এটা একটা কিন্তু অর্থনৈতিক বিষয়। তার কারণটা হচ্ছে, এবং সেটা অর্থনৈতিক সমীক্ষায় করা হয়েছে। আমি অ্যাপল বা স্যামসাংয়ের ডিবেটে যাচ্ছি না, সেটা পরের দিন তোলা থাকলো। কিন্তু যেটাতে আমি প্রথমেই তুলেছিলাম, পিএলআই স্কিম যেটা হচ্ছে, অর্থনীতিবিদদের একটা অংশ সঠিকভাবেই তারা বলছেন যে এটা পুঁজিকে ভর্তুকি দেওয়ার মতো। সেই জন্য এবার বোধহয় পিএলআই স্কিমটা শ্রমজীবী, যেখানে শ্রম নিবিড় শিল্প যেগুলো, সেটার উপরে কি করে করা যেতে পারে সেটাতে একটা ফোকাস থাকবে হয়তো। 2, 3 হচ্ছে আরেকটা জিনিস অনুরোধ করবেন, বারবারই দেখছি সুদীপ তো পাশে মোবাইলে কিছু না কিছু ঘাঁটছে। রিসেন্টলি একটা বিয়ে হয়ে গেল ভারতবর্ষে। আমার মনে হয় যে যারা বড় লোক আছেন তাদেরকে আমি ভীষণভাবে অনুরোধ করব তারা যাতে বিয়েগুলো ভারতবর্ষে করে। তার কারণটা হচ্ছে যে শিল্পপতি ভারতে বিয়ে করেছেন তার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তার কারণটা হচ্ছে এই যে অনুষ্ঠানগুলো আমাদের অনেক সেলিব্রিটি গিয়ে গ্রিসে বা অন্য জায়গায় করছেন, কারোর বিয়ে ঠিকছে কারোর ঠিকছে না, সে নিয়ে আমি যাচ্ছি না, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। কেউ সাংসদও ছিলেন, সেটা নিয়ে যাচ্ছি ঠিক। কিন্তু যাদের টিকছে বা না টিকছে, আমি বলবো দেশে কনজাম্পশন বাড়ানোর জন্যে বিবাহগুলো যদি তারা এই দেশে করেন তাহলে বোধহয় খুব ভালো হয়। 1, 2 হচ্ছে তৌসিফের চান্স নেই, তৌসিফ ইজ এ ভেরি হ্যাপিলি ম্যারিড ম্যান, সেটা 1। 2 হচ্ছে যে আমাদের যেটা বারবার করতে হবে, এই যে নীতি আয়োগের বৈঠকটা কিন্তু আসছে এই খুব রিসেন্টলি আফটার দ্যাট, আমি চাইবো যে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন। এবং এই যে আজকে যা কিছু করতে হবে সেটাতে কিন্তু জমি হোক, মানে ল্যান্ড, লেবার কোড, সেগুলো কিন্তু কেন্দ্র এবং রাজ্য মিলে এগুলো কিন্তু সংস্কার করতে হবে। তার কারণ একে অপরের দিকে আঙুল তুলে কিন্তু কাজ হবে না। তার কারণ কর্মসংস্থান যদি সৃষ্টি করতে হয়, যেরকমভাবে বাংলাদেশের কথা ভাই তৌসিফ এক্ষুনি বলছিল, বাংলাদেশ কিন্তু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে তার ব্র্যান্ড ইকুইটি আমাদের থেকে বেশি। আমরা যেটা করতে পারি, আমরা দেখছি তিরুপুর বা কিছু জায়গায় হয়তো লোকেটেড, এবং সেটা প্রধানমন্ত্রীরা হয়তো চেষ্টাও করবেন এবার করার জন্য, যে আমি যদি বিহারে স্পেশাল স্টেটাস দেওয়া সম্ভব নয়, কিন্তু বিহারটায় যদি এত লোক আছে
সেখানে যদি লো কস্ট ম্যানুফ্যাকচারিং অফ গার্মেন্টস বা যা কিছু শুরু করতে পারি হবে, এবং ইন্ডাস্ট্রি উইল হ্যাভ টু বি স্প্রেড ওয়ান। এই সরকার আরেকটা জিনিস বলেছেন সন্তু, আপনি যেটা প্রথমে বলছিলেন যে কৃষির ব্যাপারে, কৃষিতে অনেক টাকা বাড়ানোর এই সরকার চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগ দাবি হচ্ছে কৃষিতে ন্যূনতম সহায়ক মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইস সেটাকে আইনত স্বীকৃতি দেওয়া, সেটা কোনো সরকারের পক্ষে সম্ভব না। যারা বলছেন তারা রাজনীতি করছেন। এবং ক্রপ ডাইভার্সিফিকেশন মানে যে জায়গায় যে ফসলগুলো হওয়া উচিত সেটা করা উচিত, যেটা সুদীপ্ত বলছিল 1965 সালে বোরলগের নেতৃত্বে এখানে গ্রিন রেভলিউশন হয়েছে। তখন কিন্তু আমরা হাঙ্গার বা ক্ষুধাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি, নিউট্রিশন কিন্তু আমরা করি, যেখানে নিউট্রিশনের কনসেপ্ট ছিল না, পুষ্টিটা এটা ইমপ্রুভড কনসেপ্ট, তখন ক্ষুধাটা একটা কনসেপ্ট ছিল অ্যাড্রেস করা। সঠিক। সুতরাং আজকে যদি এমন জায়গায় এমন মানে এগুলো মানে চাষ করা যায় যেখানে জলের পরিমাণ ঠিক আছে, হয়তো এখন দেখা যাচ্ছে একদম, আর হয়তো এই বিষয়গুলোই সুপর্ণদা আজকের আধুনিকরণ প্রয়োজন, যাতে কৃষকরাও দাম পায়, ভালো জিনিস উৎপন্ন হয়, অর্গানিক জিনিস মানুষ পায়, এবং সেখান থেকে যাতে আমরা বিভিন্ন রকম রাসায়নিক ব্যবহার কমিয়ে ফেলি। বারবার প্রধানমন্ত্রী এটা সওয়াল করেছেন। আজকে সময় কম, অত্যন্ত কম, আমরা এই জায়গা থেকে অনুষ্ঠানে ইতি টানার চেষ্টা করব, কিন্তু বাংলার মানুষ, দেশের মানুষ সবাই আশা করে বসে রয়েছে, আশায় বুক বাঁধছে জনমুখী বাজেটের জন্য, যেমন আগের বাজেটগুলো ছিল। ঠিক তাই। আর আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, তবে হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তের আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং একই সঙ্গে পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যাটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো এই বাজেট নিয়ে। আপাতত এখানে অনুষ্ঠান শেষ করছি। অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলা।